বাংলাদেশে প্রতিদিন এত নির্মম, নিষ্ঠুর, ভয়াবহ সব ঘটনাগুলো ঘটছে যা দেখে আমি আমার এক ভিডিওতে বলেছিলাম, এক অসুস্থ বাংলাদেশ, এক অসুস্থ তীব্র প্রতিযোগিতা। এই অসুস্থ প্রতিযোগিতা নিয়ে আমি একটি ভিডিও করবার কথা আপনাদের বলেছিলাম। সেই অসুস্থ তীব্র প্রতিযোগিতার আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অসুস্থ প্রতিযোগিতা। এই অসুস্থ প্রতিযোগিতা থেকে অসুস্থ শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র প্রতিযোগিতার কথা বলি। প্রতিযোগিতা আমাদের জীবনে দরকার কিনা? হ্যাঁ, প্রতিযোগিতা আমাদের জীবনে দরকার। ভ্রূণ হয়ে যখন আমরা মায়ের জরায়ুর দিকে দৌড়াচ্ছিলাম, আমি, আপনি, আমরা সকলে, পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণ মায়ের জরায়ুর দিকে যখন দৌড়াচ্ছিল, তখন আপনি, আমরা সবাই মিলে জায়গা করে নিয়েছিলাম জন্য আজকে জন্মলাভের মধ্যে দিয়ে এই পৃথিবীতে এসেছি। অর্থাৎ আমার জন্মের ভিতরেই এক ধরনের প্রতিযোগিতা আছে। আমার জন্মের মধ্যেই এই প্রতিযোগিতা আমাকে আমার জীবনচক্র, আমার জীবন উদ্দেশ্য, আমার কাজ, আমার প্রয়োজনটাকে নিহিত করে রেখেছে। সুতরাং আমার এই যে পৃথিবীতে জন্ম নেওয়া, এই যে আসা, এটার একটা উদ্দেশ্য, এটার যে কাজ বা এটার প্রয়োজনীয়তা, এটাকে পরিপূর্ণ করতে গেলে আপনার প্রতিযোগিতার মধ্যেই থাকতে হবে। প্রাণ আছে মানেই প্রতিযোগিতা আছে। প্রাণ নেই, জড় পদার্থের কোনো প্রতিযোগিতা নেই। প্রাণের প্রতিযোগিতা আছে। তবে সেই প্রতিযোগিতাটা অবশ্যই সুস্থভাবে নিয়মের মধ্যে হতে হবে। বি ডিসিপ্লিন, বি সাকসেস। প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিনের মধ্যে দিয়ে হতে হবে। যখন আপনি ডিসিপ্লিন ব্রেক করবেন, সেটি নিয়মের বাহিরে গেলেই সেটি বিশৃঙ্খলা তৈরি হবে, সেটি অসুস্থতা তৈরি হবে। সুতরাং আমাদের প্রতিযোগিতা আমাদের জীবনকে সার্থক, সুন্দর এবং উদ্দেশ্যটাকে সফল করবে। আমাদের জীবন চক্রটাকে পরিপূর্ণ করবে। এবার আসা যাক অসুস্থ প্রতিযোগিতা। এটি বুঝবার জন্য দুটি শব্দ ব্যবহার করা যেতে পারে। একটি হলো নিড, একটা হলো গ্রিড। নিড মানে প্রয়োজন। আমি আমার প্রয়োজনের জন্য, আপনি, আমি, আমরা সবাই আমার প্রয়োজনের জন্য আমরা লড়াই করব, সংগ্রাম করব, পরিশ্রম করব, যোগ্যতা দেখাবো, দক্ষতা দেখাবো। এইজন্য আমরা আমার পরিশ্রমটা করে যাব। পরিশ্রম আমাদের, ওই যে বললাম যে জীবন চক্রটাকে বা জীবনের উদ্দেশ্যটাকে সার্থক করে তুলবে। কিন্তু নিডের বাহিরে, অর্থাৎ প্রয়োজনের বাহিরে যখন যাবেন, অর্থাৎ গ্রিড মানে লোভী হয়ে উঠবেন, তখন আপনি ষষ্ঠ রিপুর দুষ্ট চক্র বা ষষ্ঠ রিপুর প্রমন্ত্রণার মধ্যে পড়ে আপনি প্রয়োজনের অতিরিক্ত করার চেষ্টা করবেন। অর্থাৎ সেখানে জয়ী হতে চাইবেন। প্রতিযোগীরাও জয়ী হয়। প্রতিযোগিতা করলে আপনি জয়ী হতে চাইবেন। জয়ী হওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো উপায়ে জয়ী হওয়াটা, এটি এটিই অসুস্থ প্রতিযোগিতা। এই যে কোনো উপায়ে, এই শব্দটি, এই সেন্টেন্সটিই আমাদের জীবনে বা আমাদের প্রতিযোগিতাকে অসুস্থ করে তুলছে। যে কোনো উপায়ে আমি জয়ী হতে চাই। সেটি শর্টকাটভাবে অন্যকে ধোঁকা দিয়ে, অন্যকে চিট করে, ফ্রড করে, অন্যকে মেরে ধরে সমস্ত কিছু করে আমি জয়ী হতে চাই। আই অ্যাম দ্য বেস্ট। আমাদের ছোটবেলা থেকে গড়ে ওঠাটাও দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে। একজন বাবা-মা যে চরিত্রটাকে নিয়ে এত স্পিরিচুয়াল ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না। এত মহান এবং মহৎ চরিত্র আমাদের জীবনে। সেই মহান এবং মহৎ চরিত্র আজকে বর্তমান সমাজ ব্যবস্থাতে এসে সে কিভাবে চরিত্রটা তার চরিত্রটা ভূমিকা রাখছে। সে তার সন্তানকে ফার্স্ট বানাতে চায়। যে করে হোক ফার্স্ট করতে চায়। যে কোনো উপায়ে। সেখানে তার মনন, মেধা, মনুষ্যত্ব, বিবেকবোধের যদি বিকাশ নাও ঘটে, তার কোনো দরকার নেই। শুধুমাত্র যে করেই হোক তাকে ফার্স্ট হতে হবে, এই তীব্র প্রতিযোগিতার দিকে তার সন্তানকে সে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সেইভাবেই। তার শিক্ষা প্রতিষ্ঠান এই জেলায় সবথেকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হবে, এই বিভাগে, এই দেশে, এই পৃথিবীতে সবথেকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হবে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ডটা কি? রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো করার মধ্যেই তার শিক্ষা প্রতিষ্ঠানের মানে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠান একজন সন্তানকে, একজন মানুষকে আলোকিত করে তুলবেন। মনুষ্যত্বের বিবেক জাগ্রত করবেন, মননশীলতার বিকাশ ঘটাবেন। সেইখানে তাদের কোনো নজর নেই। এখন তীব্র অসুস্থ প্রতিযোগিতার মধ্যে সে রেজাল্টের দিকে চেয়ে আছে। তো সেভাবে একটি সন্তান যখন বড় হয়ে উঠছে যে রেজাল্ট করা মানেই জীবন, ফার্স্ট হওয়া মানেই জীবন, জিতে যাওয়া মানেই জীবন, তখন সে যে কোনো উপায়ে জিতে যেতে চাচ্ছে। যে কোনো উপায়ে হোক জিততে চাওয়াটা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। তখন সে আর অন্য কাউকে দেখতে পারে না। তখন সে শুধু নিজেকে দেখে। শুধু নিজের সাকসেসটাকে ভাবে, অন্যের যা হয় হোক। তো এইখানে আপনাদের একটা গল্প শোনাই। দুজন বন্ধু, উম ২ জনের মধ্যে প্রতিযোগিতা করতে তারা নিঃশেষ হয়ে যায় একটা সময়। শেষ পর্যন্ত ২ জন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা আর এভাবে প্রতিযোগিতা করব না। তো একজনের কাছে রুটি ছিল, একজনের কাছে পানি ছিল। তারা জঙ্গলের দিকে রওনা দিলেন এবং আ রুটিটা খাওয়ার পর পানি খাওয়া নিয়েও তারা আবার কাড়াকাড়ি শুরু করলেন। কে আগে পানি খাবে? এই পর্যায়ে পানিটা হাত থেকে পড়ে গেল এবং পড়ে যাওয়ার পর ওই যে বনের যে মাটিতে পানিটা পড়েছিল, সেই মাটি থেকে এক ৩০০ বছরের পুরাতন জিন বের হয়ে আসলো।
বের হয়ে এসে ২ বন্ধুকে বলছে যে, "তোমাদের এই পানির জন্য আমার জীবন বেঁচে গেছে। বলো তোমরা আমার কাছে কি সাহায্য চাও?" যে ১ম জন সাহায্য চাইবে, ২য় জন তার ডাবল পাবে। এই কথা শোনার পর আর কেউ চাইল না জিনের কাছে। কোনো সাহায্য চাইল না। কারণ কি? কারণটা হলো যে ১ম আমি যদি চাই তাহলে ২য় জন সবথেকে ডাবল পাবে। এই কারণে আর চাচ্ছে না। তো শেষ পর্যন্ত জিন তাদের দুজনকে কুয়ার কাছে নিয়ে যায় বলল যে, "এই কুয়াতে ডুব দাও। এই ডুব দেওয়ার পরে কুয়া থেকে যে ১ম এ উঠে আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য করব।" ১ম জন কুয়া থেকে উঠে দেখল যে ২য় জন ওঠেনি। তখন ১ম জন আবার কুয়ার মধ্যে ঢুকলেন, ২য় জন উঠলেন, ২য় জন ওঠার পর দেখলেন ১ম জন ওঠেনি, ২য় জন আবার কুয়ার মধ্যে ঢুকলেন। এভাবে তারা একদম সন্ধ্যা অবধি ওঠানামা করলেন, কিন্তু জিনের কাছে কেউ কিছু চাইলেন না। অতঃপর সন্ধ্যা পরে যে সন্ধ্যার সময় যায় জিন গিয়ে বললেন যে, "এখন তোমরা যদি আমার কাছে কিছু না চাও, আমি চলে যাব তোমাদের ছেড়ে।" তো বাধ্য হয়ে ১ম জন তখন বলছে যে, "আমার একটা চোখ, একটা হাত, একটা পা নষ্ট করে দিয়ে যাও।" তো জিন যদি ১ম জনের চোখ আর একটা চোখ, একটা কান, একটা হাত, একটা পা যদি নষ্ট করে দেয়, তাহলে ২য় জনের কি হলো? ২য় জনের ২ টি চোখ, ২ টি হাত এবং ২ টি পা ধ্বংস হয়ে গেল। নষ্ট করে দিল। তাহলে অসুস্থ প্রতিযোগিতা আমাদেরকে লোভের জায়গায় নিয়ে যায়। আর লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো সেই যে লোভের যে জায়গাটি, সেটি এই প্রতিযোগিতাটা কি হলো? এই প্রতিযোগিতা মানুষকে ধ্বংস করে দিল। অসুস্থ প্রতিযোগিতা মানুষকে ধ্বংস করে দেয়। আর সুস্থ প্রতিযোগিতা সেটিরও একটা গল্প আপনাদেরকে বলি। ক্লাসে ক্লাসে টিচার ঢোকার পরেই ছাত্ররা তাদের শিক্ষককে জিজ্ঞেস করল যে, "সাফল্যের পথ কি?" তো টিচার প্রত্যেকের ছাত্রদের হাতে একটা করে বেলুন দিল এবং বলল যে, বেলুনের গায়ে তোমরা তোমাদের নাম লেখো এবং ফুলিয়ে এই ক্লাসের মাঝখানে রাখো।" সব বেলুনগুলো ফোলানোর পর সেই বেলুনগুলো ক্লাসের মাঝখানে রাখা হলো এবং টিচার তখন বলল যে, "যে যার বেলুন এখান থেকে তুলে নাও। যে আগে নিবে সে ১ম, যে ২য় নিবে সে ২য়, এভাবে সিরিয়াল হবে।" তো সবাই হুমড়ি খেয়ে পড়ল সেই বেলুনের উপর। অনেক বেলুন নষ্ট হয়ে গেল। কিছু বেলুন মানে অন্যের নাম লেখা বেলুন আরেকজনের হাতে, আরেকজনের হাতে এরকমভাবে শেষ পর্যন্ত কেউই সফল হলেন না। তখন টিচার আবারও বেলুন তাদের হাতে দিয়ে বলল যে, "এবার নাম লেখো এবং সমস্ত বেলুন ফুলে ক্লাসের মাঝখানে রাখো।" বেলুনগুলো মাঝখানে রাখা হলো এবং টিচার এবার বললেন, "যার হাতেই যে বেলুনটি আসুক না কেন, যার নামই উঠুক না কেন, সেই নামের বন্ধুটাকে সেই বেলুনটি তুমি দিয়ে দাও।" এই হুকুম করার পর সঙ্গে, সঙ্গে সমস্ত ছাত্ররা সেই বেলুনটি সেখান থেকে তুলে নিয়ে দেখ যার হাতে যে বেলুনটি এসেছে সে পাশের বন্ধুকে সেই বেলুনটি দেওয়া শুরু করল এবং খুব অল্প সময়ের মধ্যেই বেলুনগুলো সুষ্ঠু বন্টন হলো এবং প্রত্যেকে বেলুনটি হাতে পেলেন এবং সফল হলেন। তো প্রতিযোগিতা হতে হবে সহযোদ্ধা হয়ে। প্রতিযোগিতা হতে হবে সহনশীলতার মধ্য দিয়ে, উদারতার মধ্যে দিয়ে। তাহলে সেখানে অসুস্থতা থাকবে না। সেখানে শুধুমাত্র নিজেকে জাহির করবার ব্যাপার থাকবে না। শুধুমাত্র নিজে জিতে যাওয়ার ব্যাপার থাকবে না। আরেকটি ছোট্ট গল্প বলে এখান থেকে বিদায় নিব। সেটি হলো যে ক্লাসে ৯, সংখ্যা ৯, ৮ কে জোরে একটা থাপ্পড় মেরেছে। ৮ ৯ কে জিজ্ঞেস করেছে, "তুমি আমাকে থাপ্পড় মারলে কেন?" তো ৯ বলছে যে, "আমি বড় তাই আমি থাপ্পড় মারতেই পারি।" তো যে ৯ যে এই কথাটা বলা শেষ, অমনি ক্লাসে একটা থাপ্পড়ের ঝড় বয়ে গেল। ৮ ৭ কে ৭, ৬ কে ৬, ৫ কে ৫, ৪ কে ৪, ৩ কে ৩, ২ কে ২, ১ কে যখন চড় মেরেছে তখন ০ খুব ভয়ে আছে। এবার তো আমার পালা। তো ১ শূন্যকে বলছে, "তোমার ভয় নেই। তুমি আমি তোমাকে মারব না।" বলে ১ শূন্যের পাশে গিয়ে দাঁড়ালো। তাহলে কত হলো? ১০। তো এই যে অন্যকে দাবিয়ে রেখে, অন্যকে দমন করে, নির্যাতন করে, নিষ্ঠুর আম আম দমন করে আপনি বড় হওয়ার মতো কিছু নেই। বরং অন্যকে সহযোগিতা করে, সহযোদ্ধা হয়ে আপনি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলেই আপনি বড় হতে পারবেন এবং এই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আমরা সকলেই সহযোদ্ধা হয়ে প্রতিযোগিতা করব। অসুস্থ প্রতিযোগিতার মধ্যে থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে সহযোগী, সহযোদ্ধা প্রতিযোগী হয়ে উঠব। এই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।